হ্যালো বন্ধুরা, পাওয়ার অফ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি মধুশ্রী। 14ই জুন যেরকম ডব্লিউবিসিএস প্রিলিমসের এক্সাম হওয়ার কথা ছিল সেরকমই কিন্তু হবে। আমি তোমাদের আজকে ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট টিপস দেবো, কি লাস্ট 7 ডেজে তোমরা যেগুলো দেখে যাবে, যেগুলো দেখা খুব ইম্পর্টেন্ট পরীক্ষায়, বিগত বছরে পরীক্ষাতে যেগুলো পড়েছে সেই ধরনের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স বা ইম্পর্টেন্ট চ্যাপ্টারের নাম তোমাদের সাথে আমি আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করছি তোমাদের সকলের উপকারে লাগবে। আমার চ্যানেলেতে অনেক ডব্লিউবিসিএস রিলেটেড সাবজেক্টের অনেক রকম ভিডিও তোমরা পাবে, আশা করছি তোমাদের হেল্প হবে। তোমরা একবার ভিজিট করে চ্যানেলটা দেখতে পারো এবং পছন্দ হলে তোমরা সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো আর লাইক করতে কিন্তু ভুলো না। আসল কথায় আসি, আমরা ডব্লিউবিসিএসের আর আমাদের হাতে আছে 7 দিন, সাবজেক্ট আছে টোটাল 8টা। তার মধ্যে ইতিহাসের কোন পার্টটা তোমরা দেখবে, ওল্ড মডার্ন হিস্ট্রি যেমন পড়তে হবে, তার সাথে আমাদের প্রাচীন হিস্ট্রিও, আমাদের অ্যানসিয়েন্ট হিস্ট্রিও আমাদের পড়তে হবে। কিন্তু হিস্ট্রির মধ্যে মডার্ন হিস্ট্রির পার্টটা থেকে যেহেতু 50 নাম্বার আসে এবং 25 নাম্বার আসে, এবং অ্যানসিয়েন্ট হিস্ট্রি থেকে যেহেতু 25 নাম্বার আসে, মডার্ন হিস্ট্রিতে তোমরা দেখবে বিভিন্ন বিপ্লবীদের কার্যকলাপ, তারা কী কারণে ধরা পড়েছিল, কত সালে ধরা পড়েছিল, বিপ্লবীদের অ্যাক্টিভিটিগুলো থেকে খুব কোশ্চেন তুলে দেয়। আর বিভিন্ন সংগ্রাম, জাতীয়তাবাদী সংগ্রামের সাথে যুক্ত মানুষদের জীবনীটা পড়ে রাখলে খুব ভালো হয়। ওখান থেকে তারা কত সালে কি কোন সভা সমিতি প্রতিষ্ঠা করেন, বা এইরকম ধরনের কোশ্চেনগুলো, কত সালে সেই ধরনের সভা সমিতিগুলো কীরকম ধরনের কাজকর্ম করতো সেই সময়েতে, এইগুলো খুব পড়ে। আর বিখ্যাত বিপ্লবীদের নিজস্ব লেখা কিছু বইয়ের নাম, এগুলো তোমাদের করতে হবে। আর সাল হচ্ছে ডব্লিউবিসিএসের ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট পোর্শন। সব সাল করতে যেও না, মনে থাকবে না। কিছু ইম্পর্টেন্ট সাল লাস্টের 7 ডেজের জন্য একটু নোট ডাউন করে নাও একটা খাতায়, এবং সেই সালগুলোই শুধু চোখ বুলিয়ে যাবে। আর একটা তোমাদের ইম্পর্টেন্ট টিপস দিতে পারি, যে প্রশ্নগুলো জানা থাকে সেগুলো আগে প্রথমে করে নেবে। কারণ প্রশ্ন সময় মনে হয় অনেকটা, কিন্তু সময় অনেকটা থাকে না, এবং প্রশ্নর সঙ্গে সঙ্গে এমসিকিউ ওএমআর শিটে দাগ দিয়ে দিতে পারলে ভালো হয়। পরে দিতে গেলে ওগুলো সময় নষ্ট হয়, এবং একটা ভুল হলে তা থেকে অনেক ভুলও হয়ে যায় পরের প্রশ্নগুলো। এগুলো একটু তোমরা খেয়াল করবে, সময়টার দিকে খেয়াল রাখবে। অঙ্কটা আমার মনে হয় খুব প্রথমে না ধরাই ভালো। অঙ্ক আর রিজনিংয়ের পার্ট ডব্লিউবিসিএসেতে এমন কঠিন থাকে না যে পারা যাবে না। 25 মার্কসের মধ্যে অনেকেই 20+ নাম্বার গেন করতে পারে যদি প্র্যাকটিস থাকে, কিন্তু সেটা আমার মনে হয় মাঝখানে করাই ভালো। ইংলিশটা জানি না অন্যদের কেমন লাগে, আমার একটু ইংলিশটা তুলনায় ডব্লিউবিসিএসের টাফই লাগে, এবং ইংলিশেতে তোমার সিনোনিমস অ্যান্টোনিমসগুলো জানা পড়া বা এগুলো পড়া হচ্ছে একটুখানি, জানা পড়াটা একটুখানি কষ্টকর ব্যাপার। তাই তোমরা গ্রামার পোর্শনটা অবশ্যই ভালো করে দেখে যাবে। কমন গ্রামারের সেন্টেন্স এরর যেন ভুল না হয়, সেন্টেন্স এরর, স্ট্রাকচার, তারপরে বিভিন্ন ধরনের প্রিপোজিশনস, ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্ব, ইডিয়ামস, আর্টিকেল, এইগুলো থেকে যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো যেন মিস না হয়। সিনোনিমস অ্যান্টোনিমস জানা থাকলে ভালো, না জানা থাকলে আমার মনে হয় শুধু সে প্রশ্নতে দাগ দিয়ে নেগেটিভ মার্কিং না করাই ভালো। আর ইংরাজি আর ম্যাথ নিয়ে, রিজনিং নিয়ে বললাম। হিস্ট্রি নিয়ে বললাম অ্যানসিয়েন্ট হিস্ট্রি। অ্যানসিয়েন্ট হিস্ট্রি প্রাচীন ভারতের ইতিহাস আর মধ্য ভারতের ইতিহাস, এই দুটো পার্ট থেকে 25 মার্কস পড়ে। হাতে প্রাচীন ভারতের আর মধ্য ভারতের ইতিহাসের মধ্যে তোমরা বিভিন্ন যুগ ধরে ধরে ইম্পর্টেন্ট সলভ করবে, যেমন গুপ্ত যুগ ধরে, মৌর্য যুগ ধরে, বা বিভিন্ন আর প্রাচীন ভারতের ইতিহাসের মধ্যে ওই হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, এই সবগুলোকে লিপি উদ্ধার করেছিল। কমন কোশ্চেন যেন, আমার বারবার কথা হচ্ছে যে কমন কোশ্চেন যেন মিস্টেক্স না হয়। জিওগ্রাফির ক্ষেত্রে দুটো পার্টে কোশ্চেন থাকে, একটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে থাকে, আর একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে থাকে। দুটোতেই ফোকাস দিয়ে পড়তে হবে। শুধু ইন্ডিয়ান জিওগ্রাফি দেখে গেলে লাস্ট ডেজে, বা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল পড়ে গেলেও কিন্তু হবে না। দুটো থেকেই ওরা কোশ্চেন থাকে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আমার মনে হয় পড়ে গেলে কমন পড়ার চান্সটা তুলনামূলকভাবে ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে বেশি, কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি একটু ডেপথলি পড়তে হবে ডব্লিউবিসিএসের ক্ষেত্রে। আর নেক্সট হচ্ছে
ইকোনমিক্স আর কনস্টিটিউশন নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। কনস্টিটিউশনে বিভিন্ন যে ধারাগুলো আছে, যেমন ডিপিএসপি, মৌলিক কর্তব্য, মৌলিক অধিকার, সংবিধানের বিভিন্ন পার্ট কোন, আর তপশিল যে 12টা তপশিল কোনটা, কোন তপশিলে কোন কী ব্যাখ্যা করা হয়েছে, এখান থেকে খুব কোশ্চেন আসে। বিভিন্ন ধারাগুলো, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, তারপরে প্রধানমন্ত্রী, এদের সবাইয়ের কত ধারায় মানে এরা পদে বসেন, কত ধারায় এরা মানে ইমপিচমেন্ট কত ধারায় করা হয় রাষ্ট্রপতিকে। এই ধরনের কোশ্চেনগুলো খুব রিপিটেডলি আসে। আমার মনে হয় PIQ সলভ করলে তোমরা কোশ্চেনের ধারাগুলো এতদিন নিশ্চয়ই বুঝে ফেলেছো। এখন বেশি ডেপথে পড়তে যাওয়ার দরকার নেই, যেহেতু আর 7 দিন বাকি। তোমরা একটু ওপর ধারাগুলো ভুলে যাওয়ার চান্স খুব বেশি হয়, ভুল হওয়ার চান্স, কনফিউশনের জায়গাটা খুব বেশি হয়। ওই জন্য ধারাগুলো খুব শিওরলি, কিন্তু এগুলো শর্ট, মানে ধারা যদি আমি ঠিক করে দিতে পারি আমার সলিড নাম্বার। অর্থাৎ ধারাগুলো আর তফসিলগুলো বা কোন এগুলো একটু ভালো করে লক্ষ্য করতেই হবে পলিটির, এবং কে কাকে নিযুক্ত করে, আর ওই রাজ্যসভা, লোকসভা, বিধানসভা এগুলো নিয়ে একটুখানি। তারপরে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, তারপর মানে CAG, এগুলো সম্পর্কে তো একটু দেখে যেতেই হবে, তাদের ধারাগুলো দেখে যেতে হবে, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। আর নেক্সট যেটা বলবো অর্থনীতি নিয়ে, অর্থনীতি ইকোনমিক্স নিয়ে, ইকোনমিক্সের বেসিক কনসেপ্টস, ইকোনমিক্স এর প্রাথমিক ভাগ মানে টারশিয়ারি, এগুলো দেখবে, যেমন কোনটা কোন ভাগে পড়ে। মিশ্র অর্থনীতি বলতে কী বোঝে, আমাদের ভারতবর্ষ মিশ্র অর্থনীতির মধ্যে পড়ে, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হিসেবে অনেক সময় দেয়। পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা থ্রু আউট, মানে কোন সাল থেকে কোন সালে পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1 বছর কমে হয়েছে, কোন সালে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শিল্পের ক্ষেত্রে জোর দেওয়া আছে, কোন সালে কৃষির ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবং ইন্দিরা গান্ধীর পিরিয়ডে যে গরিবি হাটাওটা, ওটা হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে পড়ে। এগুলো একটা খুব মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এই জায়গাগুলো যেন ভুল না হয়। অর্থনীতির ক্ষেত্রে তোমরা আরও দেখতে পারো ব্যাংকিং থেকে পড়ে, ব্যাংকগুলো, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো কত সালে সেগুলো রাষ্ট্রায়ত্ত হয়েছে, কতগুলো ব্যাংক হয়েছে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং খুব বেসিক কোশ্চেন্স। এগুলো যেন লাস্ট 7 ডেজে রিভাইজ কমপ্লিট হয়। আর বাদ গেল তোমাদের সব কিছুই বলা হলো। এবার নেক্সট যেটা সব মানে একদম লাস্ট বাট নট লিস্ট হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন্স। কারেন্ট অ্যাফেয়ার্স আমি জানি না তোমরা কে কীরকমভাবে করছো। WBCSে কারেন্ট অ্যাফেয়ার্স 2023 সালের এক্সপিরিয়েন্স থেকে বলবো যে 2 বছর আগেরও কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দিয়েছে, কিন্তু 2 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে মনে রাখা তো মানে খুব কমজনের পক্ষেই সম্ভব হয়, আমি জানি না। কিন্তু যে লাস্ট 2 মাস কি লাস্ট 3 মাস পরে WBCSে কারেন্ট অ্যাফেয়ার্স কমন তোমরা পাবে না, ধরে রাখতে পারো। অন্যান্য কম্পিটিটিভ এক্সামে যেমন আমরা করি লাস্ট 6 মান্থস করি, এটা কিন্তু WBCSের ক্ষেত্রে হয় না। তো কারেন্ট অ্যাফেয়ার্সে 25% মার্কস, 25 মার্কস আছে, ওখানে খুব একটা স্কোরিং করা, খুব একটা স্কোর তোলার চেষ্টা করার থেকে আমার মনে হয় আর বাদ বাকি যে 7টা পার্ট নিয়ে আমরা আলোচনা করলাম সেগুলোতে অপেক্ষাকৃত তুলনামূলকভাবে সোজা। তা বলে একদম দেখে যাবে না তা নয়, ইউটিউব থেকে অনেক চ্যানেলসে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওগুলো দেখায় বা বিভিন্ন PDF ডাউনলোড করা যায়, যে যেখান থেকে ভালো মনে করো সেখান থেকে যেটা করেছো সেটার উপরেই পড়ে যাও। আমার কথা হচ্ছে নতুন করে আর কিছু এই 7 দিনে মাথায় দেওয়ার দরকার নেই। আমি যেটা জানি, যেটা পড়েছি, যেটা এতদিন ধরে আমি চর্চায় ছিলাম, পরীক্ষা হলে গিয়ে কোনো কনফিউশনেতে, কোনো পারিপার্শ্বিক চাপেতে মানে ভুল হয়ে গেলেও এই জিনিসটা যেন তোমাদের না হয়, সেটা এড়াতে পারলে কিন্তু দেখবে আমাদের অনেকটাই নাম্বার সেভ হয়। আর টঙ্কগুলোর ক্ষেত্রে একটু কেয়ারফুলি করবে, জানা অঙ্ক অনেক সময় ভুল হয়ে যায়। পরীক্ষার জায়গাটাই এমন, পরীক্ষা হলটাই এমন, আসলে সেখানে বলা হয় হয়তো আমরা অনেক কিছু করে ফেলবো, কিন্তু গিয়ে আমরা কনফিউজড হয়ে যাই। যাই হোক, সবার জন্য অল দ্য বেস্ট, সবাই ভালো করে পরীক্ষা দিও। এবং যদি আমার চ্যানেলে আমি পারি কিছু ইম্পর্টেন্ট লাস্ট 7 ডেজের কিছু ভিডিও আমি আপলোড করে দেবো, যদি তোমাদের কাছে একটু হেল্প হয় তাহলে আমি খুব আমার ভালো লাগবে। সবাই ভালো থেকো, ভালো করে প্রিপারেশান নাও। অনেক বছর পর WBCS পরীক্ষা দিতে যাচ্ছ, সকলের জন্য শুভকামনা রইল। আজ তাহলে এখানেই শেষ করছি, নমস্কার।